যারা আজকে একে অপরের কাদা ছোড়াছুড়ি করছেন, একজন আরেকজনের বিভেদ তৈরি করছেন, একজন আরেকজনকে অপমান করছেন, আমি তো তাদেরকে প্রশ্ন রাখতে চাই। যারা বলছেন যে আমরা 9 দফা লিখে দিয়েছি, তো 9 দফা লিখে আপনি পড়েন নাই কেন? নাহিদের হাতে কেন দিয়েছেন? আপনি পড়ে দিতেন। আপনি তো পড়ার সাহস করেন না। আপনার আহ্বানে তো মানুষ আসে নাই। ঠিকই তো নাহিদদের, আসিফদের আহ্বানেই মানুষ এসেছে। সুতরাং আমরা কাকে কি সাহস দিয়েছি, সাহস জুগিয়েছি, কেন করেছেন? আমাদের একটা লক্ষ্য ছিল, আমরা শেখ হাসিনার পতন ঘটাতে এসেছি। বিশ্বাস করেন, বড় বড় রাজনৈতিক দলগুলোর একটাই লক্ষ্য ছিল, শেখ হাসিনার পতন। আমরা যে আজকে রাষ্ট্র সংস্কারের কথা বলেছি, সেটা তো আমরা আগে থেকে বলেছি। এবি পার্টির জন্ম থেকে দেখবেন, এবি পার্টির যেই ইশতেহার শুরু থেকে দেওয়া হয়েছে, সেটার কথাই ছিল রাষ্ট্র মেরামতের ইশতেহার, রাষ্ট্র মেরামতের রূপরেখা। পড়ে দেখেন আপনারা। আজকে যে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে দল আছে, তাদের দেখবেন, তাদের জন্ম হয়েছে রাষ্ট্র সংস্কারের কথা বলে। আপনারা জানেন যে যখন নৃশংসতা শুরু হয়, তখন আমাদের আইনজীবীরা সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিল যে অসহায় নির্যাতিত ছাত্রদেরকে বিনা পয়সায় আইনি সহায়তা দিবে এবি লয়ার্স টিম। এরপরে তখন আমাদের সেই লয়ার্স টিমের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের দলের তৎকালীন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, যিনি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এরপরে আহত শুশ্রূষা দেওয়ার জন্য তখন খুবই খারাপ অবস্থা, কোনো হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছিল না। আমাদের দলের এখন যিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাক্তার আব্দুল ওহাব মিনারের নেতৃত্বে আমাদের একটা মেডিকেল টিম গঠন করা হয়। এবং আমার মনে আছে, মিনার ভাইয়ের নেতৃত্বে আমরা বিভিন্ন মেডিকেল কলেজ, হসপিটালে আমরা গিয়েছি। রাজনৈতিক দলের ব্যানারে, রাজনৈতিক দলের নেতৃত্বে আমরা এই কাজটা করেছি, যাতে আস্তে আস্তে অন্যান্য রাজনৈতিক দলগুলো এগুলো করতে উদ্বুদ্ধ হয় এবং আলেম ওলামাদেরকে এই আন্দোলনে সম্পৃক্ত করা, রাজনৈতিক দলগুলোকে এটাতে সম্পৃক্ত করা। এবং আমরা, আপনারা জানেন যে 18 জুলাই আমরা রাজপথে একটা মিছিল বের করেছি। আমাদের সাথে এনডিএম আমাদের সাথে রাজপথে জয়েন করেছে এবং গণ অধিকার পরিষদ আমাদের সাথে একসাথে একাকার হয়ে আমরা প্রথম 3টা দল একসাথে মিছিল করেছি। এবং এরপরে 19 জুলাই আমরা গণতন্ত্র মঞ্চের সাথে একত্রিত হয়ে আমরা আন্দোলন করেছি। অর্থাৎ আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য হয়ে যাচ্ছে। এবং বিএনপি যখন এটা প্রথম, তারা যখন এই আন্দোলনকে সফল করার জন্য একটা গায়েবানা জানাজার আয়োজন করেছে, যদিও সে গায়েবানা জানাজা করতে দেওয়া হয় না, বাধা দেওয়া হয়েছে, সেখানেও আমরা সকল রাজনৈতিক দলরা সমবেত হওয়ার চেষ্টা করেছি। এবং 19 জুলাই আমাদের মিছিলের উপরে গুলি হয়েছে, আমরা অনেকেই আহত হয়েছি। আমাদের দলের নেতাদেরকে কিভাবে পুলিশ ধরার জন্য অভিযান চালিয়েছে, বিশেষ করে আমাদের দলের নেতা আব্দুল ওহাব মিনার, তাজুল ইসলাম, আমাদের দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেফতার করার জন্য একেবারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আমাকে গ্রেফতার করা হয়েছে, আমাদের দলের যুগ্ম সদস্য সচিব খালিদ হাসানকে গ্রেফতার করা হয়েছে এবং আমাদের বিশেষ করে আমাদের ডাক্তার আব্দুল ওহাব মিনার এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং ব্যারিস্টার ফুয়াদকে গ্রেফতার করার জন্য পুলিশ ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় হানা দিয়েছে, চেষ্টা করেছে। আমাদের অফিস বেশ কয়েকবার তারা রেড করার ঘেরাও করেছে। যে কথাটি আমরা বলতে চাই যে আজকে এই যে একটা কোটা বিরোধী আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে একটা ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিবাদ পতনের আন্দোলন, এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে একটা ম্যাসিভ গণহত্যা এবং জনগণের এই গণ অভ্যুত্থান, এই রূপান্তরটা আমাদের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা নানা ধরনের বিভেদ দেখতে পাচ্ছি, আজকে নানা ধরনের দাবি দাওয়া দেখতে পাচ্ছি। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, জুলাই আমাদের একটা সামগ্রিক অর্জন। এইটাকে আপনারা কে কিভাবে গোপনভাবে সাহায্য করেছেন, কে পেছন থেকে করেছেন, কে সামনে থেকে করেছেন, আমি স্পষ্ট করে বলতে চাই, এবি পার্টি সামনে থেকেও এই আন্দোলনের নেতৃত্ব দেয় নাই, পেছন থেকেও আন্দোলনের নেতৃত্ব দেয় নাই। এবি পার্টি সমান্তরালভাবে দলীয় অবস্থান থেকে এই আন্দোলনে সাহস, সমর্থন এবং অংশগ্রহণ করেছে। এবং আমাদের দল হিসেবে আমাদের যতটুকু অবস্থান, সেই হিসাবে এই আন্দোলনে আমাদের অবদান অত্যন্ত ক্ষীণ, অত্যন্ত ক্ষুদ্র। এটা নিয়ে আমাদের কোনো ধরনের বাহাদুরি বা কৃতিত্ব জাহির করার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা জানি যে শেষ মুহূর্তে যদি সবাই নেমে না আসতো,
শেষ মুহূর্তে যদি সর্বস্তরের মানুষ সাহায্য না করত, তাহলে আমাদের শত মানুষের জীবন দেওয়া এখানে কিছুই হতো না। আমরা তো 16 বছর ধরে সংগ্রাম করেছি। সেজন্য আজকে আমি কয়েকটি কথা আপনাদের সামনে রেখে এখানে বলতে চাই। একটি হচ্ছে, আমরা যারা অবদান জন্য আগ্রহী, তাদের সবাইকে আমরা অবদানের স্বীকার দিয়ে দিই যে আপনারা সবাই বীরশ্রেষ্ঠ। এর চাইতেও বেশি যদি অবদান খুঁজতে চান, দিয়ে দিই আপনাদেরকে। আপনারা এই আন্দোলনের পিতা, আপনারা এই গণ অভ্যুত্থানের, মানে জাতির পিতা তো বলতে পারছি না, কিছু একটা বলে দিই আর কি, যে আপনারা এই গণ অভ্যুত্থানের স্বপ্নদ্রষ্টা, আপনারা এই গণোত্থানের জনক, আপনারা এই গণোত্থানের স্বপ্ন দেখেছেন, সব কিছু আপনারা, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই, এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, প্রত্যাশা, অঙ্গীকার যদি ব্যর্থ হয়, আপনারা মনে রাখবেন শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগ এই বাংলাদেশের পিতা বানিয়েছিল, কিন্তু 75-এ ওনাকে যে নৃশংসভাবে খুন হতে হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, তখন কিন্তু বাংলাদেশে কেউ দাঁড়িয়ে প্রতিবাদ করে নাই, সাহস পায় নাই। সুতরাং অবদান গুরুত্বপূর্ণ যতটুকু, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়ন করা। আমরা হতাশভাবে লক্ষ্য করছি যে এই যে বিভেদ আপনারা শুরু করেছেন, আমি দেখলাম যে এখন অবদানের চাইতেও পেছনের দুর্বলতা খুঁটে খুঁটে বের করা হচ্ছে। কারা রিমান্ডে থাকা অবস্থায় সমঝোতা স্বাক্ষর করেছেন, এই কাগজগুলো এখন আমাদের সামনে চলে আসছে। কারা একসময় ছাত্রলীগের মিছিলে ছিলেন, তাদের ছবি এখন প্রকাশ করা হচ্ছে। কারা কাকে মোবাইল ফোন গিফট করেছেন, কারা কাকে রাতে আশ্রয় দিয়েছেন, একেবারেই যেটাকে আমরা মনে করি একটা ক্ষুদ্র, মানে হীন মানসিকতা। আমাদেরকে যারা রাতের বেলা আশ্রয় দিয়েছে, না জানা অনেক জায়গায় আমরা যে সহযোগিতা পেয়েছি, আমরা কি কোনোদিন তাদের কৃতজ্ঞতা শোধ করতে পারবো? আপনাকে আমি বলি, আমি অবাক হয়ে যাই, আমার মোবাইল ফোনে এই গণ অভ্যুত্থানের সময় যারা আমাকে বিনা রিচার্জ করে টাকা পাঠিয়েছেন, যে আপনার ফোন যাতে সচল থাকে, সেই টাকা এখনো আছে। এখনো প্রায় 14,000 টাকা আমার এখানে, মানে আমার ফোনে যে রিচার্জ করে না, পাঠায় না মানুষ টাকা, 14,000 টাকা, শেষই হচ্ছে না টাকা। এতভাবে মানুষ আমাদেরকে সাহায্য করেছে যে আপনাদের কিছুই পারছি না, আপনার মোবাইলে 200 টাকার ফ্লেক্সি করে দিয়েছি, আপনার মোবাইলে 500 টাকা ফ্লেক্সি করে দিয়েছি। আমার সন্তানরা বলে, তোমার মোবাইলে টাকা শেষ হয় না কেন? তাহলে আমরা তো তাদের নামও জানি না, আমরা তো তাদের নামও সংরক্ষণ করি নাই। আপনি সমস্ত অভ্যুত্থানের রাজনৈতিক নেতারা যারা ছিলেন, জিজ্ঞেস করেন তাদেরকে। আমাদেরকে ফোন করে অনেকে বলেছে, থাকার কোনো দরকার হলে আমাদেরকে জানাবেন। আমি যখন আন্দোলনের সময় আমাদের নেতা কর্নেল দিদার সাহেবের বাসায় ছিলাম, তখন অনেকে এসে দেখা করে বলেছেন, কোনো সহযোগিতা লাগলে, কোনো অসুবিধা মনে করলে আসবেন। অনেকে এরকমও বলেছে যে ছাত্র নেতাদের কখনো গাড়ির লিফট নেওয়ার দরকার হলে আমরা গাড়ি দিব। আমার একজন বন্ধু আছেন, যিনি তার 3টা গাড়ি বিভিন্নভাবে তিনি ডেডিকেটেড করেছেন, বাসা ডেডিকেটেড করেছেন। বলেন, এই আন্দোলনের কারো অবদান আমরা কি বলে শেষ করতে পারবো? যে সমস্ত মায়েরা বাসা থেকে পানির বোতল ছুঁড়ে ফেলেছেন, যারা খাবার নিয়ে এসেছেন, যারা সন্তানদের সাথে রাজপথে নেমেছেন, কেউ কি দাবি করছে তার সেই অবদান না হলে কি বিপ্লব সফল হতো? আচ্ছা বলেন, আবু সাইদ যে গুলি খেয়েছে, সেই ছবিটা যে ক্যামেরাম্যান ধারণ করেছে, সে যদি ক্যামেরাটা ধারণ না করতো, সেই ছবিটা যদি আমরা, সেই ভিডিওটা যদি দেখতে না পেতাম, আবু সাইদের গুলি খাওয়ার বর্ণনায় কি এই আবেগ আমাদের মধ্যে তৈরি হতো? এই প্রতিবাদ কি আমাদের মধ্যে আসতো? সে আসহাবুল ইয়ামিনের লাশটা যে ফেলে দেওয়া হচ্ছে আপনার এপিসি থেকে, সেই ছবিটা যে ক্যামেরাম্যান ধারণ করেছে, উনি যদি ক্যামেরায় ধারণ না করতেন, আমাদের শুধু বর্ণনায় একটা লেখা থাকতো যে আমি দেখলাম একটা গাড়ি থেকে একটা লাশ ফেলে দিয়েছে। এটা তো সারা বাংলাদেশের, সারা পৃথিবীর মানুষের কাছে এভিডেন্স থাকতো না। তাহলে আপনি কি দিয়ে ওই ক্যামেরাম্যানের, মানে মূল্যটাকে দিবেন? কি দিয়ে দিবেন? কিছু দেয়ার আছে আমাদের তাদের কাছে? তাহলে যারা আজকে একে অপরের কাদা ছোড়াছড়ি করছেন, একজন আরেকজনের বিভেদ তৈরি করছেন, একজন আরেকজনকে অপমান করছেন, আমি তো তাদেরকে প্রশ্ন রাখতে চাই, যারা বলছেন যে আমরা 9 দফা লিখে দিয়েছি। তো 9 দফা লিখে আপনি পড়েন নাই কেন? নাহিদের হাতে কেন দিয়েছেন? আপনি পড়ে দিতেন। আপনি তো পড়ার সাহস করেন না, আপনার আহ্বানে তো মানুষ আসে নাই।
ঠিকই তো নাহিদদের আসিফদের আহ্বানেই মানুষ এসেছে। সুতরাং আমরা কাকে কি সাহস দিয়েছি, সাহস জুগিয়েছি, কেন করেছেন? আমাদের একটা লক্ষ্য ছিল, আমরা শেখ হাসিনার পতন ঘটাতে চেয়েছি। বিশ্বাস করেন, বড় বড় রাজনৈতিক দলগুলোর একটাই লক্ষ্য ছিল, শেখ হাসিনার পতন। আমরা যে আজকে রাষ্ট্র সংস্কারের কথা বলেছি, সেটা তো আমরা আগে থেকে বলেছি। এবি পার্টির জন্ম থেকে দেখবেন, এবি পার্টির যেই ইশতেহার শুরু থেকে দেওয়া হয়েছে, সেটার কথাই ছিল রাষ্ট্র মেরামতের ইশতেহার, রাষ্ট্র মেরামতের রূপরেখা। পড়ে দেখেন আপনারা। আজকে যে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে দল আছে, তাদের দেখবেন, তাদের জন্ম হয়েছে রাষ্ট্র সংস্কারের কথা বলে। তাহলে আমরা যে দলগুলো নতুন করে যাত্রা শুরু করেছি, এটা তো আমাদের একটা চ্যালেঞ্জ ছিল। আমাদের কিশোররা যে আন্দোলন করেছে, তাদের কথাই ছিল এই রাষ্ট্র মেরামত করতে হবে। তারা বলেছিল, কি বলেন, বলে নাই? সেজন্য আমার অনুরোধ থাকবে, আমরা যে বিভেদ দেখতে পাচ্ছি, আমরা এটাতে খুবই শঙ্কিত। আমাদের অনুরোধ হচ্ছে, কালকে একজন উপদেষ্টা বলেছেন যে উনি 111-এর পদধ্বনি শুনতে পাচ্ছেন। আমরা তো 111 সচক্ষে দেখতে পাচ্ছি। আপনারা যে বিভেদ এবং মতভেদ জনিত, আপনাদের অনৈক্যজনিত যে ভুল পথে আপনারা হাঁটছেন, আমি তো পদধ্বনি না, আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি যে আপনারা ধীরে 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 111-এর দিকে এগিয়ে যাচ্ছেন। 2007 সালের ঘটনাটা স্মরণ করে দেখেন কি হয়েছে। সরকার ভুল করেছে, রাজনৈতিক দলগুলো ভুল করেছে, কেউ কারো বড়ত্ব, ইগো কম্প্রোমাইজ করে নাই, ফলে অনিবার্য 111 এসেছে। শুধু ষড়যন্ত্রকারীদের দোষ দিলে হবে না, নিজেদের আত্মপর্যালোচনা করতে হবে। সেজন্য আমরা আজকে দিয়েছি যে জুলাই অভ্যুত্থানের আত্মপর্যালোচনা। সুতরাং আমি বলছি, আপনাদেরকে সতর্ক করছি, আবারও বলছি, দেশবাসীকে সাক্ষী রেখে আজকে আপনাদেরকে সতর্ক করছি। শেখ হাসিনাকে আমরা সতর্ক করেছিলাম বারবার যে আপনাকে পালিয়ে যেতে হবে, আপনি এই দেশটাকে ধ্বংস করছেন, আপনি আওয়ামী লীগকে ধ্বংস করছেন, আপনি এই রাষ্ট্রকে শেষ করছেন। মনে নাই আমাদের ব্যারিস্টার ফুয়াদের সে বক্তব্য, যেগুলো আপনারা বাজান, যে আপনাদের মাটি দেওয়ার, আপনাদের দাফন করার মাটি পাওয়া যাবে না, এই জন্যই তো আপনারা পালিয়ে গেছেন। আপনারা জানেন যে আপনাদেরকে এই মাটি কখনো গ্রহণ করবে না। বলেছিল যে আপনাদেরকে মানুষ বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে রাখবে, এগুলো তো সতর্ক করা হয়েছিল, এগুলো হুমকি দেওয়া হয়নি, এগুলো সতর্কতা বাণী ছিল আমাদের। তারা তো আমাদের সতর্কতা শুনে নাই। আজকেও আমরা বলছি, আমরা দল হিসাবে কত বড় বা মাঝারি বা ছোট সেটা গুরুত্বপূর্ণ না, আমরা এই জাতির কণ্ঠস্বর হিসাবে সতর্ক করছি আপনারা যে পথে হাঁটছেন। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 2007 সালের ডিসেম্বর জানুয়ারিতে যেই ধরনের রাজনৈতিক আবহাওয়া বিরাজ করেছে, আপনাদের আচরণে সেই ধরনের পরিস্থিতি বিরাজ করছে।